শান্তশিষ্ট পাহাড়ি এক শহরে নতুন বিয়ে করে শিফট হয় রানী। স্বামী রিশু পেশায় একজন ইঞ্জিনিয়ার, সব দিক থেকে পারফেক্ট হলেও রানীর অভিযোগ স্বামী মোটেও তার মন মতো হয়নি। রানী চেয়েছিল এমন একজনকে যে সবসময় তাকে ভালোবাসা আর পাগলামিতে মাতিয়ে রাখবে, কিন্তু ঋষি তো একদমই সাদাসিধে। এসব ভালোবাসা আর পাগলামিতে হারিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। টুইস্ট আসে তখনই যখন এক সকালে ঋষুর মামাতো ভাই নীল তাদের বাসায় বেড়াতে আসে। নীলকে প্রথম দেখাতেই রানীর বেশ ভালো লাগে, আর ঠিক কিছুদিন পরেই রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঋষু মারা যায়। কিন্তু রানী পুলিশকে বলে ঋষুর মৃত্যু নিছক একটা দুর্ঘটনা, তবে তদন্ত অফিসারের সন্দেহ রানী তার স্বামীকে খুন করেছে। এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব হাসিন দিলরুবা। বাজার করে বাড়ি ফেরার সময় রানী রাস্তার কুকুরগুলোকে কিছু গোস্ত খেতে দিচ্ছিল। ঠিক তখনই তার বাড়িতে অনেক জোরে ব্লাস্ট হয়। বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকার পর রানী দৌড়ে ঘরের ভেতরে ঢুকে ঋষুকে ডাকতে থাকে। ধোঁয়ার কারণে ঘরের চারপাশ অন্ধকার। মুখে কাপড় দিয়ে রানী ঘরের মধ্যে ঢুকে ঋষুকে খুঁজতে থাকে। কিছুটা সামনে গিয়ে দেখে বারান্দায় একটা কাটা হাত পড়ে আছে, যেটা রানী নামে ট্যাটু করা। সাথে সাথে রানী ঋষু বলে চিৎকার করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর পুরো বাসা তল্লাশি করতে থাকে। কনস্টেবল ভাদ্রি কাটা হাতটা প্লাস্টিক ব্যাগে রাখতে রাখতে ইন্সপেক্টর কিশোরকে বলে ভিকটিমের নাম ঋষভ সাক্সেনা, বয়স 32। ব্লাস্ট বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে হয়েছে। সবকিছু পুড়ে গেছে। শরীরের বাকি কঙ্কালগুলো দেখে মনে হয় ব্লাস্টের আগে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল। ফরেন্সিক অফিসার কিশোরের কাছে এসে বলে আমরা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে নিয়েছি। হাত বাদে শরীরের বাকি অংশগুলো একদম পুড়ে গেছে আর মাথায় গভীর ক্ষত। কনস্টেবল ভাদ্রি বলে মনে হচ্ছে ব্লাস্টের আগেই সে মারা গিয়েছিল। হাতে রানী নামে ট্যাটু করা আছে। রানী ওনার ওয়াইফ। মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট না, মার্ডার ওয়েপন পাওয়া গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। ইন্সপেক্টর কিশোর রানীর দিকে সন্দেহ দৃষ্টিতে তাকায়, কিন্তু রানী সিঁড়িতে বসে অঝরে কান্না করছে। এই ঘটনার 6 মাস আগে ট্রেনে মনমরা হয়ে ঋষু মায়ের দিকে তাকিয়ে আছে। ঋষুর মা লতা বিরক্ত হয়ে ছেলের দিকে তাকিয়ে বলে এভাবে তাকিও না, আমরা একটা শুভ কাজে যাচ্ছি, তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি, শেষ কীর্তে না। ঋষু বলে সে তো 2 বছর আগেও গিয়েছিলাম। লতা বিরক্ত হয়ে বলে 2 বছর হয়ে গেছে, 2 মিনিটের দেখায় আজ পর্যন্ত তুমি মীরাকে ভুলতে পারলে না। ঋষু সেদিনের কথা মনে পড়ে যেদিন সে মীরাকে দেখতে গিয়েছিল। চা পান করতে করতে ঋষু মীরাকে জিজ্ঞেস করে আপনারা কি কি ভালো লাগে। মীরা বলে আমার মহেশকে ভালো লাগে, আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি, কিন্তু বাবাকে এখনো ওর ব্যাপারে বলতে পারিনি। লতা বলে প্রথমবার মেয়ে দেখতে গিয়ে কেউ কি প্রেমে পড়ে যায় নাকি? সেদিনের পর থেকে তুমি তো দেবদাস হয়ে গেলে। দেখো তোমার জন্য কত ভালো সম্বন্ধ এসেছে। মেয়েটার নামও সুন্দর, রানী আশরাফ। ট্রেন থেকে নেমে গাড়ি করে ঋষু মা বাবার সাথে রানীর বাসায় যাচ্ছে। লতা বলে ঋষু রানী একসাথে শুনতেও কত ভালো লাগে, আর মেয়েটাও সুন্দর, সুশীল, ফর্সা, আবার ভেজিটেরিয়ান। হিন্দি সাহিত্যতে মাস্টার্স করেছে। গাড়ি থেকে নেমে ঋষু বিরক্ত হয়ে বলে প্লিজ আর বলো না, দেখা করতেই যাচ্ছি, বাকিটা আমি শুনে নিব। বলে ঋষি সামনে তাকাতেই দেখে রানী জানালার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই রানীকে তার ভীষণ ভালো লাগে। চা পান করতে করতে রানীর মা কলকা বলে এসব খাবার রানী নিজের হাতে বানিয়েছে, এমনকি সোফার কুশনে যে এমব্রয়ডারি করা সেটাও রানীর করা। লতা মেয়ের এত গুণ দেখে বেশ অবাক হয়। এদিকে রানী আড়াল থেকে ঋষুদের দেখছিল। বিনা মাসি পেছন থেকে দেখে বলে ছেলে পছন্দ হয়েছে, ইঞ্জিনিয়ার, জোয়ালপুরে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে। রানী বলে আমি জোয়ালপুর যেতে চাই না। বিনা বিরক্ত হয়ে বলে তোর ওই বয়ফ্রেন্ড নিরাজ 5 বছর তোকে বোকা বানিয়ে আমেরিকা চলে গেল, আর ওই 2 বছরের বয়ফ্রেন্ডটা। রানী মাঝপথে থামিয়ে দিয়ে বলে আমার সব বয়ফ্রেন্ডের কথা মনে আছে, আর বলা লাগবে না। বিনা মাসি বলে তাই এখন স্বপ্ন দেখা ছেড়ে একটা সাধারণ ছেলেকে পছন্দ করে নে। তোর তো বয়স বাড়ছে, অনেক কষ্টে তোর জন্য একটা ছেলে পাওয়া গেছে। এরপর ফোনে একটা টাকলা লোকের ছবি দেখিয়ে বলে এই যে এই লোক মুম্বাইতে থাকে। এরপর ঋষুর ছবি দেখিয়ে বলে আর এটা হলো জোয়ালাপুরের। রানী তারপরও জোয়ালাপুরের নাম শুনে নাক সিটকায়। বিনা বাইরে এসে বলে রানী ঋষুকে রান্নাঘরে ডাকছে। ঋষু রান্নাঘরে কিছু বলছে না দেখে রানী বলে তাহলে আমি সব বলে দিচ্ছি, আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, টাইম পাসের জন্য একটা বিউটি পার্লারের ম্যানেজারের কাজ করি, আর বাড়ির কাজ করতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু আমি সুশীল আর ঘরোয়া মেয়েও বটে। এদিকে লতা রানীর বাড়ির লোকদেরকে বলে আমরা তো শুধু একটা সুশীল আর ঘরোয়া মেয়ে হলেই হবে। বিনা বলে তাহলে তো ওরা পুরো রাম সীতার জড়ি। অন্যদিকে রানীর ইস্যুকে বলে আপনি দীনেশ পণ্ডিতের বই পড়েছেন? সে বেস্ট ক্রাইম নোভেল লেখে, ছোট ছোট
ছোট শহরে বড় বড় ক্রাইম করিয়ে দেয়। এতক্ষণ ধরে হাসতে থাকা রিশু ঘাবড়ে গিয়ে বলে, আপনার থেকেই প্রথম তার নাম শুনলাম। রানী জিজ্ঞেস করে, আপনি ফ্রি টাইমে কি করেন? রিশু বলে, ছুটির দিনের প্রতিবেশীদের ফ্রিজ, ফ্যান এসব ঠিক করে দেই। আমি ইঞ্জিনিয়ার তো তাই। রানী হেসে বলে, তাহলে চলুন আপনার একটা টেস্ট নেওয়া যাক। এই ফ্যানটা অনেকদিন ধরে নষ্ট, ঠিক করে দিন। রিশু সিলিং এ ঝুলতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, এখন? রানীর কথায় রিশু ফ্যান ছাড়তে লেগে পড়ে। রানী তাকে জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। এদিকে লতা ওয়াশরুমে যাওয়ার নাম করে রান্নাঘরে এসে দেখে রানী রিশুকে দিয়ে ফ্যান ঠিক করাচ্ছে। বাড়িতে ফেরার পর থেকেই লতা তো বক বক করেই যাচ্ছে, এই মেয়েকে সে ছেলের বউ করে ঘরে আনবে না। যেই মেয়ে প্রথম দেখাতেই তার ছেলেকে দিয়ে ফ্যান সারাতে পারে, সেই মেয়ে তার সহজ সরল ছেলেটার জীবন তছনছ করে দিবে। রিশু ছাদে দাঁড়িয়েছিল, পাশে রিশুর বন্ধু আফজার নখ কাটতে ব্যস্ত। রিশুর বাবাও খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে। ঠিক তখনই লতা একটা ফিনাইলের বোতল নিয়ে এসে রিশুকে বলে, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস তাহলে আমি ফিনাইল খেয়ে নিব। রিশু বলে, আমার রানীকে ভালো লেগেছে মা। লতা রেগে ফিনাইল খাওয়ার জন্য বোতল খুলতে নেয়, কিন্তু ভাগ্য এতই খারাপ যে বোতলটা খুলতেই পারে না। শেষে একটা ওড়না গলায় পেঁচিয়ে সেটা একটা রডের সাথে বাঁধার চেষ্টা করে বলে, আমি এখানে গলায় দড়ি দেই, এরপর তোমরা বউ বাড়ি নিয়ে এসো। বেচারা এই লম্বায় ছোট হওয়ার কারণে ওড়না বাঁধতে পারে না, তাই এবার সে ছাদ থেকে লাফ দেওয়ার কথা বলে। তাতেও কেউ তাকে আটকাতে না আসলে অবাক হয়ে বলে, আরে কেউ জায়গা থেকে নড়ছো না কেন? রিশুর বাবা বলে, আগে ডিসাইড করে নাও কি করবে। কখনো ফিনাইল খাচ্ছ তো কখনো গলায় দড়ি দিচ্ছ, আবার কখনো ছাদ থেকে লাফ দিচ্ছ। লতা বিরক্ত হয়ে রিশুকে বলে, আমি বলে দিচ্ছি ওই মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারবে না। রিশু বলে, রোজ এত ভোল্টের কারেন্টের তার সামলাচ্ছি, আর ওকে সামলাতে পারবো না। আফজার বলে, আরে ভাবিকে 10 দিন ট্রেনিং দিলেই হয়ে যাবে। লতা বিরক্ত হয়ে বলে, প্রথমে সবাইকেই সরল সোজা মনে হয়। রিশুর বাবা লতাকে দেখিয়ে বলে, আমারও একে এমনই মনে হয়েছিল। দুই বাড়িতেই বিয়ের আয়োজন শুরু হয়। রিশু তার অফিসের সবাইকে বিয়ের কার্ড দিয়ে মিষ্টি মুখ করায়। দিন রাত রানীকে নিয়ে কল্পনা করে। বিয়ের উপলক্ষে ঘরে নতুন ফার্নিচারও নিয়ে আসে। লতা ছেলের এসব কাজ দেখে রাগে ফুঁসতে থাকে। এদিকে রানী বিয়ে উপলক্ষে তার মা আর মাসিকে বিউটি কেয়ার দিচ্ছে। রানীকে দেখে বিনা অলকাকে বলে, রিশু বাচ্চারা জানেও না তার কপালে কি শনি আসতে চলেছে। রিশু বিয়ের আগে রানীর নামে হাতে একটা ট্যাটু বানিয়ে নেয়। সেই ছবি রানীকে সেন্ড করতেই রানীর ভীষণ ভালো লাগে। সে তার এক্স বয়ফ্রেন্ডদের সোশ্যাল মিডিয়ায় আনফ্রেন্ড করে বিয়েতে মনোযোগ দেয়, কিন্তু লাগে যে নিজের পছন্দের দীনেশ পণ্ডিতের বইগুলো নিতে ভোলে না। দেখতে দেখতে তাদের বিয়েটাও বেশ ভালোভাবেই হয়ে যায়। গল্প আবারও বর্তমানে চলে আসে। রিশুর খুনের 2 মাস হয়ে গেছে। থানায় রানী স্তব্ধ হয়ে বসে আছে, পাশেই লতা আর অলকা বসা। ভান্ডারী সকলকে উদ্দেশ্য করে বলে, এই রিশুর কেসটা আমার সব থেকে পছন্দের। আলাপ করতে করতে কতই না সামোসা, সিঙ্গারা সাবার করলাম। কিশোর স্যারও কেসটা বেশ পার্সোনাল ভাবে ডিল করছে, অথচ কত সহজ কেস। দেখেই বোঝা যাচ্ছে ওই ম্যাডাম তার স্বামীকে খুন করেছে। বলেই সবাই হাসতে শুরু করলে কিশোর চলে আসায় সবাই থেমে যায়। ভান্ডারী আমতা আমতা করে বলে, রানী ম্যাডাম 2 ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছে। কিশোর বলে, ভালোই হলো, জেলে থাকার অভ্যাস করে নিক। কিছুক্ষণ পর রানীকে কিশোরের ক্যাবিনে ডাকা হয়। কিশোর রিশুর মার্ডার কেসের ফাইল খুলতে খুলতে বলে, 2 মাস ধরে একই গল্প শুনে যাচ্ছি, আজ সত্যটা বলেই দেন। নিজের স্বামীকে কেন খুন করলেন? রানী কোনো উত্তর না দিলে কিশোর রেগে বলে, রিশু আপনার নাম নিজের হাতে ট্যাটু করিয়ে রেখেছিল। আপনি রিশুকে বোকা বানাতে পারেন, কিন্তু আমাকে না। আমি জানি আপনি ওকে খুন করেছেন। রানী শান্ত গলায় বলে, এটা সত্যি যে আমি কিছুই করিনি। কিশোর নিজেকে শান্ত করে বলে, তাহলে বলুন আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? রানী বলে, আর 10টা স্বামী স্ত্রীর যেমন থাকে তেমন। গল্প চলে আসে বিয়ের দিন। বিয়ে শেষে ট্রেনে করে রিশুরা দিল্লি থেকে জলপুর চলে আসে। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে রানী ট্রেনের বগি থেকে বাইরে মাথা বের করে দেখে পাশের বগিতে আর একটা বরযাত্রী ছিল। ব্যান্ড পার্টি নিয়ে সকলে তাদের ওয়েলকাম জানাতে এসেছে, কিন্তু রানীদের ওয়েলকাম জানাতে এরকম কোনো আয়োজন করা হয়নি বলে রানীর বেশ মন খারাপ হয়। স্টেশনের বাইরে 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পরে আফসার তাদেরকে গাড়ি আর একটা ছোট পিকআপ নিয়ে নিতে আসে। রিশু গাড়ি চালাচ্ছে, তার পাশেই রানী বসে আছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রানীর মনে হলো দীনেশ পণ্ডিতের এই শহরটা হয়তো ভালো লাগবে, কিন্তু এই শহরটা যে তাকে পছন্দ করে না এটা সে বেশ বুঝতে পারছে। না হলে প্রথম দিনেই এমন বৃষ্টি নামতো না। গাড়ি বাড়ির সামনে পার্ক করে রিশু ছাতা আনতে বাড়ির ভেতরে চলে যায়। ঠিক তখনই এলাকার কিছু কুকুর এসে গাড়ির ভেতরে থাকা রানীকে ঘিরে ঘেউ ঘেউ করতে থাকে। রানী বেশ ভয় পেয়ে যায়। রিশু ছাতা নিয়ে সে কুকুরগুলোকে তাড়িয়ে সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ফ্রেশ হয়ে রিশু তার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকে। রানী আলমারিতে গয়না খুলে রাখতে রাখতে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বন্ধু নেই? কেউ রিসিভ করতে আসলো না যে? রিশু বলে, আফসার এসেছিল। রানী বলে, কোনো ব্যান্ড পার্টিও আসলো না। রিশু বলে, আসলে অনেক দেরি হয়ে
হয়ে গিয়েছিল আর বাইরের ওয়েদারও ভালো না, তাই ভাবলাম এসব কাল করব। রানী মন খারাপ করে বলে, আমাদের দিল্লিতে এত ছোট কারণের জন্য প্ল্যান ক্যান্সেল হয় না। বলেই সে ওয়াশরুমে চলে আসে। ঠিক তখনই ঝড় উঠলে বারান্দার দরজা খুলে যায় আর পানি ঘরের ভেতরে চলে আসে। ঋষু দ্রুত দরজা বন্ধ করে দেয়। রানী ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ঋষু বালতি নিয়ে ঘর মুছছে। রানীকে আসতে দেখে ঋষু বলে, আসলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই পানি ঘরের ভেতরে চলে এসেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। বিয়ের প্রথম দিনে এসব দেখে রানীর বেশ খারাপ লাগে। সে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ঋষুর ব্যাপারটা বেশ খারাপ লাগে। পরের দিন সকালে ঋষুর বাবা বিয়ের উপহারগুলো হিসাব করে রাখছে। ঋষু টেবিলে বসে একটা টোস্টার ঠিক করছে আর পাশে লতা সবজি কাটছে। রানী তৈরি হয়েছে টেবিলে বসে। টেবিলে চায়ের কাপ আর কেটলি দেখে চা ঢালতে গিয়ে দেখে তাতে চা নেই। ঋষু চা বানিয়ে আনতে চাইলে লতা তাকে থামিয়ে দিয়ে রানীকে বলে, আজ তোমাকে পাড়া প্রতিবেশীরা দেখতে আসবে, সকলের জন্য নিজের হাতে পাকোড়া আর চা বানাও। রানী বলে, আমি তো পাকোড়া বানাতে পারি না আর আমার হাতের চা খুবই বাজে। ঋষু বলে, কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিচ্ছি। লতা আবারও তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার মা সেদিন আমাদের বাড়িতে বলেছিল আমি যা যা গিয়ে খেয়েছিলাম সব তুমি বানিয়েছো। রানী বলে, আরে আপনি মায়ের কথা তো সিরিয়াসলি নিবেন না, মা তো বাড়ির উপর দিয়ে প্লেন চলে গেলে বলে ওটা বাবা বানিয়েছে। লতা রেগে বলে, ওনার এই স্বভাবের কারণে আমরা ভুল বউ নিয়ে চলে আসলাম, উনি বলেছিলেন তুমি সুশীল ঘরোয়া মেয়ে। রানী বলে, সত্যি আমি সুশীল আর ঘরোয়া, শুধু এই পাকোড়া বানাতে পারি না, তাছাড়া মেনিকিওর পেডিকিওর ওয়াক্স সব পারি। লতা মাথায় হাত দিয়ে বলে, ছেলের বউ চেয়েছিলাম আর তোমরা একটা বিউটি পার্লার ঘরে তুলে আনলে, বায়োডাটায় লেখা ছিল মেয়ে ঘরোয়া। রানী বেশ রেগে বলে, আপনি তো বায়োডাটার কথা বলবেনই না, ওখানে তো বলা ছিল আপনার ছেলে 5 ফুট 10 ইঞ্চি লম্বা, কিন্তু আসলে তো 5 ফুট 8 ইঞ্চিও না। ঋষু এবার আমতা আমতা করে বলে, আমি চা আর পাকোড়া বানিয়ে আনছি। রাতে ঋষু তার হোমিওপ্যাথি ওষুধ ঘাটছিল। রানী ফ্রেশ হয়ে সে বিছানায় হেলান দিয়ে বসে বলে, হোমিওপ্যাথি নিয়ে পড়ালেখা করেছো? ঋষু হেসে বলে, না, টুকটাক শখের বসেই করা হয় আর কি। রানী হেসে বলে, মা হানিমুনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। ঋষু বলে, সামনের সপ্তাহে গোয়া যাওয়ার টিকিট বুক করেছি। রানী জিজ্ঞেস করে, আপনি আমাকে দেখতে যাওয়ার আগে আর কোনো মেয়ে দেখতে গিয়েছিলেন? ঋষু হেসে বিছানার ধারে বসে বলে, মিয়া নামের একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম, মেয়েটা অনেক সুন্দর ছিল, মাস্টার্স করেছিল, ও বলেছিল যদি কোনো ইটালিয়ান খাবার খেতে ইচ্ছা হয় তাহলে মীরা বানিয়ে দিবে। আর আমার তো পরিবারের সবার সাথে টিভি দেখতে দেখতে খাবার খেতে ভীষণ ভালো লাগে। অন্য মেয়ের প্রশংসা শুনে রানী বেশ গম্ভীর গলায় বলে, তাহলে ওকেই বিয়ে করলেন না কেন? ঋষু মন খারাপ করে বলে, ওদের সাথে আর কথা এগোয়নি। রানী এবার বেশ রেগে বলে, এর মানে আমি সান্ত্বনা পুরস্কার, তাই না? আমার মতো মডার্ন ঘরোয়া মেয়ে পেয়েও আপনার তো ওই ইটালিয়ান রান্না জানা মেয়েই ভালো লাগে, তাই না? সকালে যখন আপনার মা পাকোড়া বানানোর নিয়ে আমার সাথে ঝগড়া করলো তখন আপনার মুখ দিয়ে একটা কথাও বের হলো না, এটাই তো অ্যারেঞ্জ ম্যারেজের প্রবলেম। বলে ঋষুর দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। ঋষু ভয়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরের দিন সকালে ঋষু বাজার করে মায়ের চোখ ফাঁকি দিতে পা টিপে টিপে ঘরের ভিতরে ঢুকে পড়ে। সাথে সাথে লতা চিৎকার করে বলে, সকাল সকাল তুই বাজার করতে চলে গেলি আর আমাকে এই বিউটি পার্লার আসতে রেখে গেলি, দেখ তোর বাবার কি হাল করেছে। ঋষু অবাক হয়ে দেখে রানী বাবার চুল কালার করিয়ে একদম হ্যান্ডসাম বানিয়ে ফেলেছে। লতা বলে, এখন তোর বাবা তোর বউয়ের জন্য নতুন মা নিয়ে আসবে। রানী বলে, আসলে বাসার করার মতো কিছু ছিল না, তাই ভাবলাম আর কি। লতা রেগে বলে, আমি সারাদিন সবজি কাটবো আর তোর বউয়ের তামাশা দেখবো। ঋষু কাদো কাদো গলায় বলে, দাও আমি তোমার সবজি কেটে দিচ্ছি। লতা রেগে বলে, তুই সবজি কাটবি কেন, আমার নাকটাই কেটে দে। এদিকে ছাদে আফসার আর ঋষির বাবা তাকে বোঝানোর চেষ্টা করছে আসলে স্ত্রীকে কিভাবে কন্ট্রোল রাখতে হয়। সকালে উঠে গম্ভীরভাবে চা দিতে বলবে, এটা সেটা করতে বলবে, স্ত্রীর উপর একটা কর্তৃত্ব বানিয়ে রাখতে হবে। অপরদিকে রানীর মা এবং মাসি রানীকে জ্ঞান দেয় কিভাবে স্বামীকে হাতের মুঠোয় রাখবে। রানীর মা বলে, প্রথম প্রথম বিড়ালের মতো থাকবি, পরে যখন তোর প্রেমে পাগল হবে তখন দিবি টাইট, সে জায়গায় নিজের সৌন্দর্য দিয়ে একদম বেঁধে রাখবি। পরের দিন সকাল থেকে ঋষি আর রানী দুজনেই লেগে পড়ে কাজে। এদিকে ছাদে ঋষি প্র্যাকটিস করে কিভাবে রানীকে কন্ট্রোলে রাখবে আর রানী ঋষিকে সেজে গুজে প্রেমে ফেলার চেষ্টা করে। আর এই সব কিছু ঋষির মায়ের নজরে পড়লে ঋষিও লজ্জা পায়, সাথে রানীও। পরের দিন সকালে ঋষি ওয়াশরুমে গেলে রানীর মাসি কল করে জিজ্ঞেস করে, কেমন কাটলো রাত? রানী বলে, কেমন আর যাবে, অ্যারেঞ্জ ম্যারেজে যেমন হয়, তোমাদের বলেছিলাম লাভ ম্যারেজ করবো। ঋষি ওয়াশরুম থেকে রানীর সব কথা শুনছে। রানী বলে, অনেক চেষ্টা করেছি, আমার প্রতি তার কোনো ভালোবাসাই নেই। মাসি আরো কিছু বলার চেষ্টা করলে রানী বলে, বাদ দাও, অনেক হয়েছে। এইসব শুনে ঋষির বেশ খারাপ লাগে। অফিসে যাওয়ার আগেই ঋষি আফজারকে বলে রানীর সব কথা ওর বাবার বাড়িতে বলে দিয়েছে। আফজার ঋষিকে বলে, সে হয়তো মন খারাপ করে বলেছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অফিসে কেউ নেই, ঋষি সবার আগে এসেছে। কিছুক্ষণ পর কিছু কলিগ এসে জিজ্ঞেস করে, আরে তোমার না ছুটি ছিল? বস এসে জিজ্ঞেস করে, হানিমুন বাদ দিয়ে অফিসে কি করছো? বাসায় যাও, কাল রবিবার ছুটি,
আবার যেন অফিসে এসো না। রাতে বাসার সবাই টিভি দেখছিল। ঠিক তখনই ঋষি ফিরে আসলে মা জিজ্ঞেস করে খাবার বেড়ে দিব। ঋষি মাথা নিচু করে বলে খেয়ে এসেছি বলে রুমে চলে যায়। রানী রুমে গিয়ে দেখে ঋষি শুয়ে পড়েছে। ঋষি রানীর থেকে দূরে থাকতে শুরু করে, চোখে চোখ রেখে কথাও বলে না। একদিন রাতে ঋষি আর আফসার ছাদে বসে ড্রিঙ্কস করছিল। আফসার নিচে তাকিয়ে দেখে ঋষি রুমের লাইট অফ হয়ে গেছে। আফজার বলে ভাবি হয়তো শুয়ে পড়েছে, আমি গেলাম। মানে রানীর সামনে না পড়তে হয় এই জন্য ঋষি দেরি করে রুমে যায়। কিন্তু রুমে ঢুকিয়ে লাইট জ্বালে দেখে রানী এখনো জেগে আছে। রানী জিজ্ঞেস করে আপনি কি আমার পর বোর হয়ে গেছেন? ঋষি বলে না না এমন কিছু না। রানী বলে আপনি মিথ্যা বলছেন, চলেন আমরা একটা গেম খেলি, ট্রুথ অ্যান্ড ডেয়ার। ট্রুথ নিলে বলতে হবে কেন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। ঋষি বলে আমি আপনার মা এবং মাসির সাথে বলা কথা শুনে ফেলেছি, আপনার আসলে কেমন ছেলে পছন্দ? রানী বলে যার সেন্স অফ হিউমার ভালো, ড্যাশিং, প্রেমে পাগলামি করতে পারে এরকম ছেলে। ঋষি বলে আপনার তো একসাথে 5-6টা ছেলে লাগবে, একজনের মধ্যে তো এত গুণ পাওয়া যাবে না। রানী বলে একজনের মধ্যে তো 2 থেকে 3টা পাওয়া যাবে তাই না, নাকি সেটাও মুশকিল? ঋষি জবাব না দিয়ে বলে কাল থেকে অফিসে MBA ক্লাস আছে। ঋষি জবাব না দিয়ে বলে কাল থেকে অফিসের পরে MBA ক্লাস আছে, অফিস শেষ করে সেখানেই যাব। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে বলে আপনি 6 in 1 চান, কিন্তু পেয়েছেন আমার মতো একজন, এর জন্য আসলেই দুঃখিত। এরপর থেকেই দুজনের মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়। কেউ কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকা শুরু করে। রানী চেষ্টা করলেও ঋষি দূরে দূরেই থাকতো। রানী একা একাই ঘুরে বেড়ায়। একদিন রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ খেয়াল করে কোচিং এর বারান্দায় ঋষি অন্য এক মেয়ের সাথে কথা বলছে। রানী সেখানে এসে বলে ও তাহলে এটা আপনার MBA? এরপর ওই মেয়েটাকে বলে আমাদের বিয়ে হয়েছে 1 মাস, সে আমাকে এখনো ভালোবাসতেই পারেনি, সবসময় আমাকে পর ভাবে। বলেই রানী কাঁদতে কাঁদতে দেয় হাঁটা। বাসায় ফিরে মাকে কল দিয়ে বলে আমি ফিরে আসবো। রানীর মা বলে আমরা তো তোর মাসির বাড়ি যাচ্ছি আর তুইও তোর হানিমুনে যাবি। সেই সময় ঋষি রুমে ঢোকে। রানীর মা বলে এত ছোট ছোট ব্যাপারে বাসা ছাড়তে হয় না। ঋষি রুম থেকে বের হয়ে যায়। রানী কল কেটে রান্নাঘরে গিয়ে দেখে ঋষি রেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। রানী স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে গোয়ার জন্য ব্যাগ প্যাক করবো? ঋষি ব্যাগ থেকে টিকিট বের করে ছিঁড়ে ফেলে। মহল্লার কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল। রানী রেগে বলে কুকুরগুলো কি সবসময় এমন ঘেউ ঘেউ করবে? ঋষি বলে রাস্তার কুকুরকে তো আর চুপ করানো সম্ভব না। রানী রেগে বলে জানতাম তুমি এটাই বলবে। ঋষি বলে এত যখন সমস্যা তখন বিয়ে কেন করেছিলেন? রানী বলে পাগল কুকুর কামড়েছিল তো তাই করেছিলাম। ঋষি বলে যখন হয়ে গেছে তখন আর কি করার, কুকুরের সাথেই থাকেন। বলেই রান্নাঘর থেকে চলে যায়। গল্প বর্তমানে আসলে কিশোর পাশের বাসা দোতলার ভাবিকে জিজ্ঞেস করে আপনি তো তার সামনের বাসায় থাকেন, ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? ভাবি কিছু আধ্যাত্মিক কথা বললে কিশোর রেগে বলে সোজা হবে বলেন। ভাবি জবাব দেয় নীল ঋষির মামাতো ভাই। সিন চলে যায় কয়েক মাস আগে। সকালে রানী ঘুমিয়ে আছে। গাড়ির অনেক শব্দ পেয়ে নিচে এসে দেখে একটা সুদর্শন ড্যাশিং ছেলে গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে। লতা পরিচয় করিয়ে দিয়ে বলে ওর নাম নীল, কিছুদিন আমাদের এখানেই থাকবে। দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। নীল ফুপুকে বলে ভাবির হাতে রান্না করা কিছু আছে নাকি? লতা বলে খাওয়ার কথা বলবি না, সে কিছুই পারে না, আর নিজের চুল সামলে রাখিস। তোর ফুপা যে চুলের কালার করে ঘুরে বেড়াচ্ছে এটা তারই কাজ। রানী নীলকে জিজ্ঞেস করে আপনি চুল কাটাতে চান? নীল একটা মুচকি হাসি দেয়। রাতে রানী শ্বশুরের চুল কেটে দিচ্ছে। ঠিক তখনই ঋষি বাসায় ফিরে আসলে নীল এসে ঋষিকে জড়িয়ে ধরে। নীলকে দেখে ঋষি বেশ খুশি হয়ে যায়। ঋষির মা ঋষিকে বলে তোর বউয়ের কাঠি থামা, তোর বাবার যে অবস্থা করেছে আমার ভালো লাগছে না। ঋষি কিছু না বলে রানীর দিকে গম্ভীর ভাবে তাকিয়ে চলে যায়। রানীও তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু বিষয়টা নীল খেয়াল করে। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠে সিগারেট নিয়ে বারান্দায় দাঁড়ালে দেখে নিচে রানী দিনেশের বই পড়ছে। নীল বলে মা খুন করে বৌমাকে ফাঁসিয়ে দেয়। রানী জিজ্ঞেস করে তুমিও এই বই পড়েছো? নীল বলে ভাবি আপনি অনেক সুন্দর। নীল সরে গেলে রানী ফোনে ছবি তুলে দেখে কেমন লাগছে, কিন্তু ছবিতে নীলও চলে আসে। রানী জুম করলে নীল জিজ্ঞেস করে ভালো দেখাচ্ছে নাকি? রানী মুচকি হাসি দেখে বোঝাই যাচ্ছে নীলকে তার বেশ ভালোই লাগছে। পরের দিন রানী বারান্দায় গিয়ে উপরে তাকিয়ে নীলকে খোঁজে, কিন্তু পায় না। তাই নিচে তাকিয়ে দেখে নীল ব্যায়াম করছে। নীল রানীকে দেখে ব্যায়াম থামিয়ে একটা হাসি দিয়ে বলে চা হবে? রানীর সাথে সাথে রান্নাঘরে চা বানাতে চলে যায়। সেখানে গিয়ে দেখে ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। রানী ঋষিকে জিজ্ঞেস করে চা পান করবে? ঋষি জিজ্ঞেস করে তুমি বানাবে? রানী হ্যাঁ বললে ঋষিও বলে তাহলে 1 কাপ দাও। রানী চায়ের পাতিলে পানি দিলেও চা পাতা কয় চামচ চিনি দেবে তা জানে না, তাই ঋষি তাকে বলে দেয়। চা হয়ে গেলে রানী চা ঢেলে ঋষিকে দিলে ঋষি এক চুমুক দিতে ঋষি ফোন বেজে ওঠে। ঋষির ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে চা ভালো হয়েছে। ঋষি চলে গেলে রানী 1 কাপ চা নীলের জন্য নিয়ে যায়। নীল এক চুমুক দিয়ে বলে চায়ে এত স্বাদ, না জানি আপনার রান্না কত মজার হবে। ব্যাস রানী রান্না করতে লেগে পড়ে। ইউটিউব দেখে দেখে রান্না করে। লতা দাঁড়িয়ে দেখছে ঋষি অফিস থেকে ফিরে রানীর এমন পরিবর্তন দেখে বেশ খুশি হয়। একদিন রানী ঋষি এবং নীলের সাথে বোটিং এ বের হয়। বেশ ভালোই সময় কাটছিল। হঠাৎ রানী বোট থেকে পড়ে যায়। সাথে সাথে নীল পানিতে ঝাঁপ দেয় রানীকে বাঁচানোর জন্য। আর ঋষি বোটে
বসে বড়দের মতো রানী রানী করে চিৎকার করছে। রানী নীলকে ভালো লাগবেই না কেন? সে যেমন স্বামীর স্বপ্ন দেখেছিল, নীলের মাঝে সেই সব গুণ আছে। রানী ছাদ থেকে নীলকে দেখছিল। এলাকার ছেলেরা নীলের সাথে বসেছিল। তারা নীলকে ডেকে দেখালে রানী সরে যায়। নীল ইচ্ছা করেই পানি নেওয়ার বাহানায় রান্নাঘরে গেলে দেখে রানী আটা মাখছে। নীল পানি নিয়ে রানীর কাছে গিয়ে তার চোখের সামনে চলে আসা চুল সরিয়ে দেয়। রানী কিচ্ছু বলে না। নীল চলে গেলে রানী কিছু একটা চিন্তা করে দৌড়ে নীলের রুমে গিয়ে বলে পরে আর কখনো এমন ব্যবহার করবে না। এদিকে লতা রান্নাঘরে দেখে তরকারি পুড়ে যাচ্ছে। সাথে সাথেই রানীকে ডাক দিতে থাকে। ডাক শুনে রানী চলে গেলে নীল বেড সাইড টেবিলে রাখা ফোনটা হাতে নেয়। মানে নীল এই সবকিছু রেকর্ড করেছে। রাতে খাওয়ার সময় সবাই বেশ আনন্দেই খাচ্ছিল। নীল বলে মাটন খেতে ইচ্ছা করছে। লতা বলে আমার রান্নাঘরে এসব চলবে না। কিন্তু রানী লতার কথা তোয়াক্কা না করে পরের দিন বাজারে মাটন কিনতে যায়। গন্ধে নাক বন্ধ করে ভালোবাসার মানুষের জন্য রানী মাটন কিনে আনে। বাসায় আসলে লতা চিৎকার চেঁচামেচি করে বলে আমার রান্নাঘরে এসব রান্না হবে না। তখন ঋষি গিয়ে রানীর পক্ষে কথা বলে, কেননা এই কয়দিনে ঋষি রানীর মধ্যে বেশ পরিবর্তন দেখেছে। কিন্তু সে জানে না এই পরিবর্তন আসলে তার জন্য না। ঋষি স্টোররুমকে রানীর জন্য আলাদা একটা রান্নাঘর বানিয়ে দেয়। এই সেই রান্নাঘর যেখানে গল্পের প্রথমে ব্লাস্ট হয়। কিশোর রানীকে থানায় আসা দেখে কনস্টেবলকে বলে প্রেমিক এবং ম্যাডাম দুজনে মিলে স্বামীকে খুন করে প্রেমিককে পালাতে সাহায্য করেছে। একবার কোনো প্রমাণ পাই তারপর এমন শাস্তি দিব। ভিতরে কিশোর আফজারের বয়ান নিচ্ছিল। ঠিক তখনই রানীকে দেখে আফজার চিৎকার দিয়ে বলে ও নীলের সাথে মিলে আমার সহজ সরল বন্ধুকে মেরে ফেলেছে। কি দোষ ছিল ওর? এই মেয়েকে কত ভালোবাসতো। আফজারের বয়ান শেষে কিশোর রানীকে জিজ্ঞেস করে ঋষির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? রানীর চোখে পানি মুছে বলে কখনো ভালো কখনো খারাপ। কিশোর জিজ্ঞেস করে আপনি এবং আপনার প্রেমিক কোনো প্ল্যান বানাননি? গল্প চলে আসে অতীতে। রানী মাটন রান্নার প্রস্তুতি নিচ্ছে। নীল তার রুমে কিছু একটা খুঁজছে। ঠিক তখনই রানী নীলের কিছু কাপড় নিয়ে আসে আর একটা পেন ড্রাইভ দিয়ে বলে তোমার জন্য মাটন রান্না করছি। নীল রানীকে পাশে বসিয়ে একটা সেলফি তুলে বলে সামনের সপ্তাহে চলে যাব। রানী বলে ঠিক আছে, আমিও এখান থেকে চলে যাব। আর কিছুদিন পরেই তোমার কাছে আসবো। নীল জিজ্ঞেস করে ঋষি ভাইয়াকে কি বলবে? রানী বলে ওকে সব সত্য বলে দিব। এরপর রানী নিচে গিয়ে খুশি মনে রান্না শুরু করে। রান্না শেষে রানী টেবিলে নিয়ে আসলে লতা বলে না না এখানে এনো না, ঋষি দেরি করে আসবে, তখন ওকে দিয়ে দিও। রানী শ্বশুর বলে নীল তো আছে, ও খাবে। লতা বলে সে ব্যাগপত্র গুছিয়ে চলে গেছে। রানীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। লতা বলে না জানি কি এত জরুরি কাজ ছিল, তাড়াহুড়া করে চলে গেল। রানী একদম স্তব্ধ হয়ে নিজেকে নিজে বলে ও চলে যায়নি, পালিয়ে গেছে। লতা বলে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও রেখে আসো। রানীর মাথা ঘুরছে, পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি করলো সেটা? কেন করলো এসব? নীলের সাথে কাটানোর প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবকিছু রানীর মাথায় ঘুরছে। কি করবে নিজেও বুঝে উঠতে পারে না। রাগে রান্নাঘরে এসে জোরে জোরে বাসন মাজা শুরু করে, যেন তার সব কষ্ট যন্ত্রণা কড়াইয়ের মতো ধুয়ে পরিষ্কার করে ফেলবে। কিন্তু আফসোস অতীত কখনো মোছা যায় না। রানীর ধ্যান ভাঙে যখন উঠান থেকে তার শাশুড়ি চিৎকার দিয়ে বলে খাবার বেড়ে দাও, রিশু এসেছে। রিশু হাত মুখ ধুতে ধুতেই রানী আনমনে হয়ে খাবার এনে টেবিলে বেড়ে দেয়। রিশু খেতে বসে মাটন দেখে বলে আপনি আসলেই এই সম্পর্ক ঠিক করার জন্য অনেক চেষ্টা করছেন। সত্যি বলতে গেলে আপনি আসলে এত সুন্দরী যে আপনাকে দেখে আমি নার্ভাস হয়ে যাই। যা হয়েছে তার জন্য সরি। চলেন সব ভুলে নতুন করে শুরু করি। রানী নিশ্চুপ হয়ে বসে আছে, কারণ তার অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রিশু এক নলা গালে তুলেই বলে বাহ অসাধারণ হয়েছে। রানী বলে এটা নীলের জন্য রান্না করেছিলাম, ওকে ভালোবেসে ফেলেছিলাম। কথাটা শোনা মাত্রই রিশুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। রানী বলে আমি নীলের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু নীল আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে আর আমি এখানেই পড়ে আছি। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে রিশুর প্রচুর রাগ হচ্ছে, খারাপ লাগছে। তবুও রিশু কিছু না বলে আরো মাটন নিয়ে বলে অনেক ভালো রান্না করেছো। রিশু খেতেই থাকে, কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলে না। রানী কিশোরকে বলে এত বড় ধোকার কথা শোনার পরও রিশু একদম চুপ হয়ে গেল। আমি অবাক হয়ে ওকে দেখে নীরবে চোখের পানি ফেললাম, আর সে তখনও খেয়েই যাচ্ছে, যেন সে তার কষ্টের সাথে কিভাবে মুখোমুখি হবে বুঝতেই পারছে না। রানীর বয়ান শুনে কিশোর বলে আপনার গল্প তো অনেক ভালো, কিন্তু আমাদের সন্দেহ আপনি এবং আপনার প্রেমিক মিলে ঋষিকে মেরে ফেলেছেন। ওর মাথায় ভারী জিনিসের আঘাতের দাগ পাওয়া গেছে। রানী বলে গল্প তো আপনারটাও ভালো। কিশোর বলে শেষও ভালো হবে যখন আমি মার্ডার উইপেন এবং আপনার প্রেমিকে খুঁজে বের করব তখন। পরের দিন আবারও রানী থানায় আসে। কিশোর রানীকে জিজ্ঞেস করে আপনার করা ওই পাপের জন্য কি কোনো অনুশোচনা হয় না? পুরো থানার পুলিশ হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে রানীর উত্তর শোনার জন্য। রানী বলে না, কারণ নীলের সাথে পরিচয় না হলে আসল ঋষিকে কখনো চিনতেই পারতাম না। গল্প চলে যায় অতীতে। ঋষি লেন্স খুলে আবার তার পুরনো চশমা পরে নেয়। এরপর গঙ্গায় গিয়ে অফিসের ড্রেস আপে কাঁধে ব্যাগ নিয়ে পানিতে ডুব দেয়, যেন রানীর পাপ মোচনের দায়িত্ব সে কাঁধে নিয়েছে। সেখানে
সেখান থেকে উঠে ভেজা অবস্থাতেই বাসে করে দিল্লিতে আসে। নীল যেই কলোনিতে থাকে সেখানে এসে দেখে নীল একজনের সাথে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। চারপাশের বাচ্চারা খেলছে। ঋষি নীলকে দেখা মাত্রই ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে পেছন থেকে দৌড়ে এসে নীলের হাতে আঘাত করে। ভয়ে বাচ্চা আর অভিভাবকরা সব দৌড়ে পালায়। নীল ঋষিকে শান্ত হতে বলে, কিন্তু ঋষি নীলকে মারতেই থাকে। নিজেকে বাঁচানোর জন্য নীল ঋষিকে ধরে নিচে ফেলে মারা শুরু করে। বোকা ঋষি মার খাওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। ঋষি নীলকে মেরে চলে যায়। ঋষি মাটিতে ওভাবেই পড়ে থাকে। কিছুক্ষণ পর নীল বারান্দা দিয়ে খেয়াল করে ঋষি মাঠের মধ্যে ঠিক সেখানেই বসে আছে। নীলের বেশ খারাপ লাগে, তাই ঋষিকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। ড্রিঙ্কস দিয়ে নীল বলে, আমার ভুল হয়েছে মানছি, কিন্তু তোমার সাথে ভাবির সম্পর্ক ভালো থাকলে তো আর আমার সাথে কিছু হতো না। প্রশ্ন হলো তোমার সাথে বললো না কেন? ঋষি বলে, আমি যে বলো তাই। আমি তার মন জয় করার চেষ্টা করছিলাম, আর তুমিও ভেবেছো সহজ সরল ঋষি ভাই কি বা বলবে, তাই আমার স্ত্রীর সাথে এসব করেছো, কারণ ভেবে নিয়েছো ভাই তো জানলেও কখনো প্রতিবাদ করবে না। ওকে সাথে করে আনলে না কেন? অন্তত আমাদের তিনজনের মধ্যে তোমরা দুইজন খুশি থাকতে। রাতে বেশ দেরি করে ঋষি বাসায় ফিরে আসে। রুমে এসে ঋষি টেবিলে চশমা খুলে দেখে তার লেন্স বক্স নেই। জানলার ধারে চুপচাপ বসে থাকা রানী ইতস্তত হয়ে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? অনেকবার কল দিয়েছি, ধরনি কেন? ঋষি কোনো জবাব না দিয়েই ডাস্টবিনে লেন্স খুঁজতে থাকে। রানী জিজ্ঞেস করে, উত্তর দিবে না? ঋষি রেগে বলে, নীলের কাছ থেকে মার খেয়ে এসেছি। রানী জিজ্ঞেস করে, কেন? ঋষি বলে, তুমি ওকে এত ভালোবাসলে আর ও তোমাকে ভালোবাসলো না কেন এটা জানতে। রানী অনুশোচনায় আর অপরাধবোধে কান্না করতে করতে ঋষির কাছে এসে ঋষির কাঁধে হাত দিতে গেলেই ঋষি এক ঝটকায় কাঁধ সরিয়ে নিয়ে বলে, আমার থেকে দূরে থাকবে। রানী বলে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঋষি ঠিক তখনই লেন্স খুঁজে পায়। রানী জিজ্ঞেস করে, আমি কি এখান থেকে চলে যাব? ঋষি বলে, হ্যাঁ চলে যাও, এটাই সবার জন্য ভালো হবে। আসলে আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এখন তোমার সাথে থাকাটাও সম্ভব না, তাই তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি এখানে থাকলে আমি তোমার গলা চেপে মেরে ফেলবো। দয়া করে এখান থেকে চলে যাও। রানী এক দৃষ্টিতে ঋষির দিকেই তাকিয়ে থাকে। সকালে বিধ্বস্ত ঋষি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে এক ঢোকে বোতল ধরে পানি পান করতে থাকে। ঠিক তখনই মা বাবা রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়। মা ঋষিকে দেখে বলে, আবার কোথায় পড়ে গিয়েছিলি তাই না? যাই হোক, আমরা তোর খালার বাসায় যাচ্ছি, সন্ধ্যায় ফিরবো বলেই চলে যায়। এদিকে রানী তার ব্যাগ গোছাচ্ছে। ঋষি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য বের হয়ে দেখে রানীর জিনিসপত্র এদিক সেদিকে ছড়ানো। রানী মনে করে হয়তো ঋষি কিছু বলবে, কিন্তু ঋষি চুপচাপ চলে যায়। ড্রয়িং রুমে ঋষি শুলেস বাজছে, তখন রানী তার ব্যাগ টানতে টানতে নিয়ে বের হয়, কিন্তু ঋষি সেদিকে নজরও দেয় না। রানী বেশ কষ্ট পায় যে মানুষটা কিছু না বলাতেই রানীর সব কাজ করে দিত। আজ রানীর একটা পাপ মানুষটাকে একদম বদলে দিয়েছে। মানুষটা যেন একদম পাথর হয়ে গেছে। রানী জোর করে লাগেজ টানতে টানতে লাগেজের হ্যান্ডেলটাই ভেঙে ফেলে। ঋষি তবুও পাত্তা দেয় না। রানী জিজ্ঞেস করে, আমাকে স্টেশন পর্যন্ত নামিয়ে দিবে? ঋষি বেশ শান্তভাবেই বলে, একাই চলে যাও। যে মানুষটাকে মনের সবটুকু দেওয়া হয় সে ধোকা দিলে মানুষ এমনই পাথর হয়ে যায়। রানী বিষয়টা বুঝতে পেরে একা একাই ব্যাগ টেনে দরজার কাছে নিয়ে আসে। দরজার বাইরে গিয়ে অটো ডাকতে থাকে। তখন মহল্লার কিছু চ্যাংরা পোলাপান রানীকে উত্ত্যক্ত করতে থাকে, কারণ এরা সবাই নীলের বন্ধু, তাই তারা নীলের বিষয়ে সব জানে। এই জন্য রানীকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। হঠাৎ ঋষি রানীর কাঁধে হাত রেখে বলে, তুমি যাও, আমি দেখছি। রানী ভেতরে চলে গেলে ঋষি অটো ডাক দেয়। ঋষি একের পর এক অটো ডাকতে থাকে, কিন্তু একটাও ফাঁকা পায় না। ছেলেগুলো ঋষিকেও রানী এবং নীলের নাম নিয়ে কটূক্তি করতে থাকে। সামনের বাসা দোতলার ভাবিও এসে এই দৃশ্য দেখে। ঋষি চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাদের কথার কোনো জবাব দেয় না। রানী ভেতরে জানালা দিয়ে ঋষির এমন করুণ অবস্থা দেখে কান্না করে দেয়, কারণ পাপ করেছে সে আর সাজা ভুগছে সহজ সরল ঋষি। একটা অটো ঠিক করে ঋষি তাতে ব্যাগ উঠিয়ে দিলে রানী বাইরে এসে অটো থেকে ব্যাগ নামানোর চেষ্টা করে। না পেরে ঋষিকে বলে, ব্যাগ নামাও, আমি কোথাও যাব না। তোমার যা শাস্তি দেওয়ার দিও, কিন্তু আমি কোথাও যাব না বলেই একটা ব্যাগ নিয়ে বাসার ভেতরে হাঁটা দেয়। গল্প বর্তমানে চলে আসে। কিশোর বেশ মনোযোগ দিয়ে রানীর কথা শুনছে। রানী বলে, সেদিন ঠিক করে নিয়েছিলাম যাই হোক না কেন ঋষিকে ছেড়ে যাব না। জানি না এটা আমার জেদ ছিল নাকি ভালোবাসা নাকি অনুশোচনা নাকি অপরাধ বোধ। ঋষি ঠিকমতো ঘুমাতে পারতো না। সারাদিন রানী এবং নীলকে নিয়ে বাজে চিন্তা তার মাথায় ঘুরপাক খেত। সকাল থেকে রাত এই চিন্তা ভাবনা চলতেই থাকতো। রানীকে দেখে তার বারবার ওসব মনে পড়তো। একদিন সকালে রানী কিছু কাপড় নিয়ে নিচে নামতে গেলে হঠাৎ পা পিছলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। হাতে পায়ে ব্যথা তো পাই, সাথে নাক দিয়েও রক্ত পড়ে। পাশেই ঋষি গায়ে পরিষ্কার করছে, কিন্তু এত বড় দুর্ঘটনা দেখার পরও কোনো সাহায্য করে না। উল্টা তার মুখে কেমন যেন একটা পৈশাচিক হাসি। রানীর সিঁড়ির দিকে তাকালে খেয়াল করে নীল রঙের কাগজ টাইপের কিছু রাখা। ঋষির মুখে হাসি দেখে রানী আন্দাজ করে এটা হয়তো ঋষির কাজ। কোন রকমে খুঁড়াতে খুঁড়াতে
রানী ঋষির কাছে এসে বলে ধোপাকে টাকা দিতে হবে। ঋষি বলে ভেতরে মানি ব্যাগ। এত ব্যথা সত্ত্বেও রানী কষ্ট করে ভেতরে ওয়ালেট খুলে দেখে পেপার সোপ মানে সাবান, আর এই পেপার সোপই সে সেইতে দেখেছে, অর্থাৎ এটা ঋষিরই কাজ। তবুও কিছু না বলে টাকা নিয়ে ধোপাকে টাকা দেয়। সামনে বসা ঋষির চোখে রানীকে মেরে ফেলার হাজারটা বুদ্ধি যেন চকমক করে উঠছে। মুখে পৈশাচিক হাসি, তবুও রানী মুচকি হাসে, কারণ সে জানে মানুষ প্রচন্ড ঘৃণা তাকেই করতে পারে যাকে সে প্রচন্ড ভালোবাসে। রানী এমন অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে, কিন্তু অসহায় রানীর কোনো প্রতিবাদ করে না, কারণ দোষটা তারই, হয়তো এটাই তার পাপের প্রায়শ্চিত্ত। রানী বলে প্রথমে যখন ঋষির সাথে পরিচয় হয় তখন ঋষি ছিল একজন ইঞ্জিনিয়ার, দ্বিতীয়বার আমার স্বামী, আর তৃতীয়বার এক পাগল প্রেমিক, এমন এক প্রেমিক যাকে আমি এত ভালোবাসি যার জন্য জীবন দিতেও রাজি ছিলাম। একদিন তো ঋষি গ্যাস ছেড়ে রাখে, আমি লাইটার দেওয়ার সাথে সাথেই দাও দাও করে আগুন আমার দিকে ছুটে আসে। সেদিন কোন রকমের সরে বেঁচে যাই, কিন্তু হাত পুড়ে যায়। আমি যন্ত্রণায় ছটফট করছি, আর ঋষি শান্তভাবে কাপড় ইস্ত্রি করতে করতে আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসছে, যেন সে মানসিক শান্তি পাচ্ছে। কিশোর জিজ্ঞেস করে সে আপনাকে মারতে চায়, এটা জানার পরও আপনি পুলিশকে কিছুই বলেননি? আপনি আপনার পরিবার জানাননি, চুপচাপ সেখানে মরার জন্য থেকে গেলেন? রানী বলে হ্যাঁ, কাউকে বলিনি, পালায়নি। দোষ যেহেতু আমারই ছিল, শাস্তি তো আমাকেই পেতে হবে। এমন আজগবি গল্প শুনে কিশোর জিজ্ঞেস করে আপনি নিজে পাগল, নাকি আমাদেরকে পাগল বানানোর চেষ্টা করছেন? রানী বলে সেই ভালোবাসা কিভাবে ভালোবাসা হয় যদি তাতে পাগলামি না থাকে? দীনেশ পণ্ডিত বইতে লিখেছে সেইগুলোই অমর প্রেম, যেখানে রক্তের হালকা হালকা ছিটা থাকে, যেন ভালোবাসায় নজর না লাগে। কিশোর রানী এসব আজগবি কথা বোঝার চেষ্টা করে। পেছন থেকে এক উকিল বলে বাহ, কি দারুণ লাইন। কিশোর রেগে বলে আগে ওই দীনেশ পণ্ডিতকে ধরে আনো। এরপর রানীকে জিজ্ঞেস করে তার মানে আপনি অফিসিয়ালি স্বীকার করছেন আপনার মৃত স্বামী আপনাকে মারতে চেয়েছিল? রানী হ্যাঁ বললে কিশোর বলে তখন আপনি কি করেছিলেন? রানী বলে অপেক্ষা, ক্ষমার অপেক্ষা করছিলাম। একদিন রাতে ঋষি এবং আফজার ড্রিঙ্কস করছে, তখন রানী এসে ঋষিকে বলে খাবার রেডি হয়ে গেছে, খেতে আসো। ঋষি বলে তাতে এক ফোঁটা বিষও দিয়ে দাও। রানী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। ঋষি আফজারকে বলে চলো একটা গল্প বলি, এলাকার মানুষ তো আমার সিনেমা দেখেই রেখেছে, সেখানে তুমি তো আমার বন্ধু হও। রানী ঋষিকে বারণ করে না বলার জন্য, কিন্তু ঋষি কোনো কথাই শোনে না। ঋষি বলে এক রাজা ছিল যে রেশমের চাদর গায়ে মুড়ে বাজারে বুক চওড়া করে হেঁটে বেড়ায়। হঠাৎ এক বাচ্চা ছেলে বলে ওঠে আরে রাজার তো চাদরের নিচে কিছুই পড়েনি। তখন রাজা খেয়াল করে তার গায়ে আসলেই কোনো কাপড় নেই, কিন্তু সে ভেবেছিল কাপড় আছে। রাজা আসলে ভ্রমের মধ্যে ছিল। আসফার বলে বুঝলাম না তুমি কি বলতে চাচ্ছ? ঋষি বলে বুঝবে, আমি হচ্ছে সেই রাজা, আর পুরো জোয়ালপুর জানে আমার স্ত্রী আমার মামাতো ভাইকে ভালোবেসেছে। কি প্রেম ছিল তাদের। এটা শোনার পরে আফজার বেশ অস্বস্তি বোধ করে। রানী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঋষি মাতাল হয়ে বকতেই থাকে আমার ভদ্রতার খাতিরে এক ডাকাত এসে আমার সব লুট করে চলে গেছে। আফজার বলে আজ বেশি ড্রিঙ্কস হয়ে গেছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলেই আফজার চলে যায়। ঋষি বলে কেউ আমার সাথে কথা বলতেই যাচ্ছে না। রানী ঋষির কাছে এসে বলে আমার সাথে কথা বলো, ঝগড়া করো, মারো, শাস্তি তো দিচ্ছই। ঋষি জিজ্ঞেস করে কেন? রানী বলে তা কি এভাবেই হাসতে থাকবে? ঋষি বলে আর কোনো রাস্তা রেখেছো আমার জন্য? অতিষ্ঠ হয়ে রানী ছাদের দেওয়ালের উপরে উঠে বলে সুযোগ দিচ্ছি, ধাক্কা মারো। ঋষি নীল আর রানীর কথাগুলো বারবার মনে পড়তে থাকে। এক রাশ ঘৃণা নিয়ে রানীর দিকে এগিয়ে এসে রানীকে ধাক্কা মেরেও হাত শক্ত করে ধরে, মেরে ফেলার ভয় দেখাতে থাকে। হঠাৎ কাছে টেনে বলে বলেছিলাম না চলে যাও, থাকলে তো মেরেই ফেলবো। রানী বলে মারলে মারো, শোনো যে সত্যি সত্যি মারতে চায় সে এমন করে না, একবারে মেরে ফেলে। যাও চাকু নিয়ে আসো, এখনই মারো। ঋষির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, কারণ না সে সব ভুলতে পারছে না সইতে, সে যেন কোথাও একটা ঝুলে আছে। রানী কান্না করতে করতে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করো। তুমি অনেক ভালো মানুষ বলেই ঋষির কাঁধে মাথা রেখে অঝরে কান্না করতে থাকে। রানী বলে তোমার মনে যদি এক চিমটিও ভালোবাসা থাকে আমার তাতেই হবে। ঋষি বলে তুমি আমার ভালোবাসার যোগ্য না। রানী বলে হ্যাঁ, কিন্তু তুমি তো তবুও ভালোবেসেছো। তুমি আমাকে এত ভালোবাসো যে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। কেন তোমাকে ছেড়ে নীলের কাছে গেলাম। ঋষি বলে আমাদের মতো সহজ সরল মানুষ ফ্যান লাইটই ঠিক করতে পারে, হিরো কখনোই হতে পারে না। রানী বলে না, আমার কোনো হিরো লাগবে না, আমার ঋষিকেই লাগবে, তুমি হলেই হবে। আমরা সবকিছু আবার নতুন করে শুরু করি প্লিজ। ঋষি রানীকে বুকে টেনে নেয়, দুজনে অঝরে কান্না করতে থাকে। পরের দিন থেকে ঋষি একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অফিসে যাওয়ার সময় রানী ওয়ালেট এগিয়ে দিলে ঋষি নেয় না, রানী টেবিলে রেখে দিলে তারপর নেয়। কিন্তু ঋষির রানীর এমন চেষ্টা দেখে বেশ ভালোই লাগে।
লাগে। শাশুড়ির সাথেও রানীর বেশ বনিবনা হয়ে গেছে। মাও এখন রানীর থেকে ফেস প্যাক লাগিয়েছে দেখে ঋষি মুচকি হাসে। একদিন ঋষি ইচ্ছা করেই ওয়ালেট রেখে চলে যায়। পিছন ফিরে দেখে মা নিয়ে এসেছে। ঋষির এক্সপ্রেশন দেখে রানী বুঝেই যায় ঋষি চাচ্ছিল রানী যেন ওয়ালেট আনে। বেশ কিছুদিন পরে দুজনে শপিং মলে যায়। পার্কিং এ জ্যামের কারণে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা কাপলের বাইক ঋষির সাইড মিররকে ধাক্কা মারে। তাকালে দেখে বাইকে আর কেউ নয় বরং নীল একটা মেয়ের সাথে বসা। নীল ঋষিকে দেখে খুশি হলেও পাশে রানীকে দেখে তার মুখ কালো হয়ে যায়। রানী রেগে বের হয়ে নীলের বাইকের সাইড মিরর হাত দিয়ে মুচড়ে ভাঙে, ফলে রানীর হাত কেটে যায়। নীলও রেগে ঋষির গাড়ির আয়না ভেঙে দেয়। নীল কিছুটা সামনে গিয়ে মেয়েটাকে নামিয়ে আবারও ফিরে এসে ঋষিকে বলে পেছনের মেয়েকে নামিয়ে দিয়েছি, জায়গা খালি আছে, জিজ্ঞেস করে বসবে কিনা। বলি চলে যায়। ঋষি তো রেগে মেগে একদম ফায়ার। মাঝপথের ব্যারিকেড ভেঙে গাড়ি স্পিড বাড়িয়ে নীলের পিছু করে। বিষয়টা বুঝতে পেরে নীল নির্জন এলাকার দিকে এগোয়। এক পর্যায়ে ঋষি নীলের বাইকের কাছাকাছি চলে আসে আর পিছন থেকে ধাক্কা মারা শুরু করে। ভয়ে রানী ঋষির দিকে তাকালে দেখে ঋষি চোখে মুখে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সহজ সরল মানুষটা আজকে প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। রানীর অবশ্য ঋষির এমন রূপ ভালোই লাগে যে তার মানুষটা তার জন্য লড়াই করছে। নীল বালির মধ্যে চলে গেলে ঋষি আর এগোতে পারে না, কারণ তার গাড়ি বালিতে আটকে গেছে। ফলে নীল হাতছাড়া হয়ে যায়। ঋষি গাড়ি মেকানিকের কাছে ঠিক করাতে নিয়ে আসে। রানী হাত পরিষ্কার করার জন্য গ্যারেজের বেসিনে গেলে ঋষিও সেখানে গিয়ে জিজ্ঞেস করে ব্যথা করছে। রানী টিটকারি করে বলে সেদিনের আগুনে জ্বলা থেকে কমই জ্বলছে। ঋষি রুমাল বের করে দিয়ে বলে তখন রাগের মাথায় ছিলাম। রানী হেসে বলে এমন প্রতিশোধের কথা তো পণ্ডিতের বইতেও পড়িনি। ঋষি মুচকি হেসে বলে যাক ভালোই হলো, কোনো এক বিষয়ে তো পণ্ডিতকে ছাড়াতে পারলাম। ঋষি পণ্ডিতের বই একটা লাইন বলে রানী জিজ্ঞেস করে কবে থেকে পড়া শুরু করলে। ঋষি বলে যেদিন থেকে প্রেমে পড়েছি। এরপরে দুজনের মধ্যেকার দূরত্ব শেষ হয়ে যায়। রানী ভাবে তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, কিন্তু ঋষি কিছুতেই নীলকে ভুলতে পারে না। গাড়ি ঠিক হতে সময় লাগবে বলে এক অটোতে করে ঋষি এবং রানী বাসায় ফেরে। প্রথমে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেও নীলের কথা মনে পড়তেই ঋষি মুখ ফিরিয়ে নেয়। গল্প বর্তমানে চলে আসে। কিশোর রানীকে বাসায় নিয়ে আসে। কিশোর কনস্টেবলদের বলে প্রতিবেশীর ভাষ্য মতে ব্লাস্টের দিন দুপুর 2:30টায় নীল ভেতরে যায়। তার কিছুক্ষণ পরে ঋষি বাসায় আসে আর এর কিছুক্ষণ পরই রানী বের হয়। এক কনস্টেবল জিজ্ঞেস করে যদি ম্যাডামের বের হওয়ার আগে ঋষি মারা যায় তাহলে রাস্তায় খেলতে থাকা বাচ্চাদের কেন বললো ঋষিকে দরজা লাগাতে বলতে। আর বাচ্চাদের কথা মতো দরজা নীল লাগিয়েছিল। কিশোর পাশে বসে থাকা এক রিক্সাওয়ালাকে ডাক দিলে রিক্সাওয়ালা বলে সেদিন 2:45 থেকে 3:30 পর্যন্ত রানী ম্যাডাম আমার সাথেই ছিল। আমি তাকে বাজারে নিয়ে গিয়েছিলাম, দেখলাম সে কি যেন বাজার করছে। এরপর আমাকে দেখে আমার রিক্সাতেই ফিরে আসে। এসে রাস্তার কুকুরদের খাবার খাওয়াচ্ছিল, তখনই ব্লাস্ট হয়। ম্যাডাম কিভাবে খুন করবে? কিশোর রিক্সাওয়ালার কলার ধরে বলে আমার তো মনে হচ্ছে তুই খুনি, বেশি নাক গলানোর শখ তাই না, যা এখান থেকে। কিশোর এবার চিন্তায় পড়ে যায়। দুইজনের মধ্যে এত সমস্যা জেনেও রানীর স্বামী এবং প্রেমিককে রেখে বাজারে কেন গেল? এইসব কিছু রানীর কোনো প্ল্যান মনে হচ্ছে। বউয়ের কথা বলে নিশ্চয়ই আমাদেরকে বোকা বানাচ্ছে। ঠিক তখনই কিশোরের কাছে একটা কল আসে। কলটা কন্ট্রোল রুম থেকে এসেছে। কিশোর আসলে অপারেটর গঙ্গার একটা ফুটেজ দেখিয়ে বলে দেখেন ওই যে নীল আপনারা যাকে খুঁজছেন সে সাঁতরে যাচ্ছে। এই ভিডিও করা হয় যখন ব্রিজের এপাশে পুলিশ তদন্তে ছিল। কিশোর বলে এই জন্য তাকে পাচ্ছিলাম না। কিশোর কনস্টেবলদের ঝাড়ি দিলে থানার সব পুলিশ চলে আসে। কিশোর বলে তোমরা ভিডিও খেলছিলে আর সেই ফাঁকে আসামি পালিয়ে গেছে। ঠিক তখনই এসিপির চিৎকার শুনে এসে বলে কি হচ্ছে এখানে? তোমরা এখনো রানী ভাবির কেস নিয়ে পড়ে আছো? কিশোর বলে অনেক মজবুত প্রমাণ পেয়েছি, এবার তো ধরেই ফেলবো। এসিপি বলে 2 মাস এই কেসের জন্য নষ্ট করেছো, নতুন কেস এসেছে সেটাই কাজ করো। কিশোর বলে স্যার 2 দিন দেন, কোর্টের অর্ডার পেয়েছি, লাই ডিটেকটিভ বসাবো, এই কেস ক্লোজ করে দিব। এসিপি বলে ঠিক আছে, যদি 2 দিনে না হয় তাহলে তোমার খবর আছে বলেই চলে যায়। এরপর কিশোর ল্যাপটপ রানীর কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে এই যে নীল ব্লাস্ট করে পালাচ্ছে, তাও বাসার পেছন থেকে, সত্যি করে বলেন নীল কোথায়? রানী বলে জানি না। সাথে সাথে লেডি কনস্টেবল রানীকে চড় মারে। কিশোর বলে এখানে বলবে না, ওকে ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে খাতির করো। রানীকে লকআপে নিয়ে গিয়ে লাঠি দিয়ে অনেক মারে। বেশ কিছুক্ষণ পরে লেডি অফিসার বেরিয়ে এসে বলে মেয়েটা অনেক শক্ত, কিছুতেই মুখ খুলছে না। কিশোর বলে লাই ডিটেক্টরে খবর দাও, কাল সকালে টেস্ট হবে, আজ ওকে ছেড়ে দাও। কিশোরের কথার মতো রানীকে ছেড়ে দেওয়া হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে রানীর লকআপ থেকে বের হলে এক কনস্টেবল রানীর ব্যাগ এগিয়ে দেয়। বাসায় ফেলে রানীর শ্বশুর এই অবস্থা দেখে বলে কালকে হাসপাতালে নিয়ে যাব। রানী বলে কালকে আবারও থানায় ডেকেছে। শাশুড়ি ছেলের শোকে নিথর হয়ে বসে আছে। রানী রুমে এসে শুয়ে শুয়ে ঋষিকেই মনে করে। পরের দিন সকালে থানায় আসলে কিশোর সব সেট করে রানীকে বলে আসেন আসেন, এই মেশিন আপনার সব মিথ্যা ধরে ফেলবে, আপনার হার্টবিট ফাস্ট হলেও বুঝে যাবে। রানী এসব দেখে অপ্রস্তুত হয়ে বলে আমি ওয়াশরুমে যাব। লেডি অফিসার রানীকে নিয়ে আসে। ওয়াশরুমে এসে রানী নেল কাটার দিয়ে জুতার মাঝে ফুটা করে নিচ থেকে একটা পেরেক ঢুকিয়ে নেয়। জুতা পরলে সেটা পায়ে ফোটে আর এমনিতেই
রানীর হার্টবিট ফাস্ট হয়ে যায়। মেশিনের সাথে কন্ট্যাক্ট করে রানীকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এক্সপার্ট খেয়াল করে স্বাভাবিক প্রশ্নেও রানীর হার্টবিট অনেক ফাস্ট। লোকটা জিজ্ঞেস করে, আপনি কি নার্ভাস? রানী বলে হ্যাঁ। সে রানীকে দীর্ঘ নিঃশ্বাস নিতে বলে। এরপর জিজ্ঞেস করে 30 নভেম্বর কি হয়েছিল। রানী নির্দ্বিধায় বলে সেদিন সকালে বাবা মা বেরোলি এক আত্মীয়র বিয়েতে গিয়েছিল। যাওয়ার সময় মা ঋষিকে বলেছিল মনে করে গ্যাস বন্ধ করতে, না হলে ব্লাস্ট হতে পারে। মা বাবা চলে যাওয়ার পরে ঋষিও বের হয়। সেদিন রাতে বাসায় ঋষির কিছু বন্ধুদের দাওয়াত করা হয়েছিল। ঋষি সেদিন কাজ সেরে বাজার নিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। এসেই বাসায় নীলকে দেখে। নীল ঋষিকে উস্কানোর জন্য বলে, তুমি ভাইয়াকে বলো না কেন তুমি আমার সাথে পালিয়ে যাবে, যেটা আসলে মিথ্যা ছিল। ঋষি আমাকে বাইরে পাঠিয়ে দেয় কারণ ও একা নীলের সাথে কথা বলতে চেয়েছিল। আমি অনেক না করলেও আমার কথা শোনেনি। তারপর আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। দরজা খোলাই ছিল, তাই একটা বাচ্চা মেয়েকে বলেছিলাম ঋষিকে দরজা লাগিয়ে দিতে বলতে। দোতলার ভাবের সাথে দেখা হলে তাকে বলি সন্ধ্যায় ক্ষীর পাঠাবো। এরপর বাজারে যাই, এক দোকান থেকে মাংস কিনি, কিন্তু তার ছইতে জং ছিল বলে দোকান বদলে আর এক দোকানে যাই। ফিরে এসে হাড্ডিগুলো কুকুরকে খাওয়াচ্ছিলাম, ঠিক তখনই ব্লাস্ট হয়। দৌড়ে ভেতরে গিয়ে দেখি একটা কাটা হাত পড়ে আছে, তাতে আমার নামে ট্যাটু করা। ঋষি এই ট্যাটুটা ঋষি করিয়েছিল। রানীর হার্টবিটের গ্রাফ বেরিয়ে আসে। এক্সপার্ট বাইরে এসে কিশোরকে বলে ওনার হার্টবিট নর্মাল ছিল, এই জন্য ধরা যাচ্ছে না। একটা উপায় আছে, তাকে শুধু সেসব প্রশ্ন জিজ্ঞেস করব যার উত্তর হ্যাঁ অথবা না হবে। ঠিক তখনই এক্সপার্ট লক্ষ্য করে রানী সিঁড়ি দিয়ে যাওয়ার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এক্সপার্ট কিশোরকে জিজ্ঞেস করে রানী কি সবসময় এই জুতা পরে? কিশোর জিজ্ঞেস করে কেন? এরপরই ভেতরে এসে লেডি কনস্টেবল রানীর জুতা খুলে দেখে রক্ত এবং পেছনে একটা পেরেক পোতা। এক্সপার্ট বলে এর জন্যই ওর হার্টবিট ফাস্ট ছিল। এবার খালি পায়ে প্রশ্ন করা হয়। রানীকে জিজ্ঞেস করা হয় আপনার কি নীলের সাথে সম্পর্ক ছিল? রানী বলে হ্যাঁ। আপনার স্বামীকে আপনার প্রেমিক মেরেছে? রানী বলে জানি না। আপনি কি আপনার স্বামীকে মেরেছেন? রানী বলে না। এবারও গ্রাফে রানী পাশ হয়ে যায়, কোনো কিছুই প্রমাণ হয় না। কিশোর এসিপি কে গাড়িতে করে বোঝানোর চেষ্টা করে। কিশোর বলে খুন ওর প্রেমিক করেছে, ও জানে, ও শুধু মুখ খুললেই হবে। এসিপি কিশোরকে ঝাড়ি দিয়ে বলে কেস ক্লোজ করো। বলেই এসিপি চলে যায়। উপায় না পেয়ে কিশোরের রানীকে ছেড়ে দিতে হয়। রানী অসহায় বিধবা নারী যে কিনা সম্প্রতি স্বামীকে হারিয়েছে, এমন এক এক্সপ্রেশন নিয়ে সাইন করে থানা থেকে বের হয়ে যায়। বাকি পুলিশ কনস্টেবল খুবই অনুনয়ের সাথে হাত জোর করে রানীকে বিদায় দেয়, কিন্তু কিশোর রাগে ফুঁসতে থাকে কারণ তার মন বলছে কোথাও তো একটা গন্ডগোল আছে। কেসটা অফিসিয়ালি ক্লোজ হলেও কিশোরের জন্য এখনো ওপেন। গল্প চলে আসে 5 বছর পরে। কিশোরের অন্য শহরে পোস্টিং হয়েছে। পরিবার নিয়ে রেল স্টেশনের এক দোকান থেকে পানি কিনছিল। হঠাৎ খেয়াল করে দীনেশ পণ্ডিতের একটা বই, যে বইয়ের কথা রানী অনেকবার উচ্চারণ করেছিল। কিশোর সেটা কিনে নিয়ে ট্রেনেই পড়া শুরু করে। গল্প ফিরে আসে 30 নভেম্বর। রানীর কথা মতো ঋষি বাজার নিয়ে বাড়ি ফিরে নীলকে দেখে। রানী ঋষিকে বলে ও আমার পিছু ছাড়ছে না। নীল বলে আরে পিছু তো ভাইয়াও ছাড়ছে না। নয়ডা গিয়ে আমার উপর অ্যাটাক করে, তারপর আমার কলোনিতে কেস করে এটা বলে যে আমি অপরাধী। এখানে কেউ অপরাধী না, সবকিছু তোমার আর আমার ইচ্ছাই হয়েছিল। রানী বলে তুমি আমার ভুল ছিলে। নীল বলে তাহলে আমার সাথে কেন যেতে চেয়েছিলে? রানী বলে সত্যিকারের ভালোবাসা পেতে হলে এমন অনেক ব্যাঙের সাথে পরিচয় হয়। নীলের আত্মসম্মানে আঘাত লাগলে নীল ফোন বের করে বলে এই ব্যাঙ আপনার কিছু ছবি এবং ভিডিও নিয়েছিল, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব, গ্রুপে শেয়ার করব। ঋষিকে দেখিয়ে বলে দেখেন অনেক ভালো লাগছে। ঋষি রেগে একটা প্যান নিয়ে নীলের মাথায় বাড়ি মারে। সাথে সাথে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রানী নীলকে থামানোর জন্য কিছু না পেয়ে ফ্রিজ থেকে বরফে জমা খাসির বড়সড় একটা রান বের করে। এদিকে নীল ঋষির গলা চেপে প্রায় মেরে ফেলার উপক্রম। ঠিক তখনই রানী এসে সেই রান দিয়ে জোরে এক বাড়ি মারে। সাথে সাথে নীল মাটিতে লুটিয়ে পড়ে। ঋষি এ যাত্রায় বেঁচে যায়, কিন্তু রানী খেয়াল করে নীলের মাথা থেকে গল গলিয়ে রক্ত পড়ছে। ভয় দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। ঋষি চেক করে দেখে নীল মারা গেছে। দুজনে কান্না করে দেয়। এখন তারা কি করবে? ট্রমাতে রানী বলে পুলিশ ডাকো, আমি ওকে মেরে ফেলেছি। কিন্তু ঋষি সান্ত্বনা দিয়ে বলে কি বলছো, এটা একটা দুর্ঘটনা, ওর জন্য তুমি জেলে যাবে? তা হবে না, এতদিন পরে আমাদের মধ্যে সব ঠিক হয়েছে, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। এরপর নীলের লাশ টেনে রান্নাঘরে আসে। রানী জিজ্ঞেস করে এখন পণ্ডিতের বইয়ে পড়েছো না, কাসুলিকা ক্যাহের? রানী বলে না, আমরা ধরা পড়ে যাব। ঋষি বলে না, কিচ্ছু হবে না, কেউ ধরা পড়বে না, আমরা আর আলাদা থাকবো না, আমি যা বলছি তাই করবে। বলেই ঋষি রুমে এসে কিসে একটা যেন ওষুধ খেয়ে নেয়। এরপর ইলেকট্রনিক কুকার নিয়ে এসে রানীকে বরফ আনতে বলে। নিজে গ্যাস সিলিন্ডার বের করে। এরপর নীলের কাপড় নিজে পরে নেয় আর নীলকে তার জামা পরিয়ে দেয়। রানী কেরোসিনের বোতল নিয়ে আসে। ঋষি একটা চাপাতি দিয়ে বহু কষ্টে সাহস জুগিয়ে এক
কোপে নীলের হাত কেটে ফেলে। রক্ত ছিটে তার চোখে মুখে লাগে। তারপর বরফের মধ্যে কিছুক্ষণ নিজের হাত রেখে ঠান্ডা করে নেয়। এরপর কাপড় বেঁধে নেয় যেন ব্যথা কম লাগে। রানীকে বলে এক কোপে কেটে ফেলো, কিন্তু রানী কোনো মতেই কাটতে চায় না। ঋষি অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, কিন্তু তাও রানী এই কাজ করতে পারে না। তাই ঋষি নিজে নিজের হাত কেটে ফেলে। কি বিভৎস দৃশ্য! আর রক্ত ছিটকে ঋষির চোখে মুখে লাগে। ঋষি এত যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। রানী দৌড়ে এসে ঋষিকে চোখ খুলে রাখতে বলে। তাড়াতাড়ি কাটা হাত বেঁধে দেয়, নীলের জ্যাকেট পরিয়ে দেয়। রানী দৌড়ে গিয়ে বারান্দায় নীলের রক্ত পরিষ্কার করে। ঋষি রানীর দিকে তাকিয়ে তার যন্ত্রণা ভোলার চেষ্টা করে। রানী ঋষিকে রান্নাঘর থেকে বের করে বারান্দায় বসিয়ে ঋষির রক্ত বস্তায় মাখিয়ে পাশে রেখে দেয়। তারপর নীলের লাশের উপরে কেরোসিন ছিটিয়ে দেয়। এরপর নিজেকে শান্ত করে বাজারের জন্য বের হয়। এরপর রিক্সাওয়ালা, দোতলার ভাবি আর বাচ্চা মেয়েকে ইচ্ছা করেই প্রমাণের জন্য এসবে ইনভলভ করে। যাওয়ার সময় রানী বাচ্চাদেরকে বলে এখানে খেলো না, অন্য কোথাও যাও, কারণ রানী জানে একটু পরেই এখানে ব্লাস্ট হবে। বাজারে গিয়ে রানী এক দোকান থেকে খাসির রান কেনে। দোকানদার কাটতে গেলে চাকুতে জং বলে অন্য দোকানে কাটতে চায়, কারণ পিছন থেকে রিক্সাওয়ালা তাকে দেখছিল। পরের দোকানে এসে রিক্সাওয়ালা তার দিকে তাকিয়ে নেই বিষয়টা নিশ্চিত করে ব্যাগ থেকে নীলকে যে রান দিয়ে মেরেছে সেই রান বের করে কাটতে বলে। এদিকে ঋষি দীনেশ পণ্ডিতের সেই বই পেয়ে ইলেকট্রনিক হিটারের উপর রেখে আগুন ধরিয়ে নীলের ক্যাপ পরে বাড়ির পিছন থেকে বের হয়। কাজ শেষে রানীও ফিরে আসে। ঋষি পিছনে গিয়ে দেখে নদীর অপর পাশের ব্রিজে সাদা কাপড়ে মোড়ানো লাশ আর পুলিশ দাঁড়ানো, তাই ব্লাস্ট হওয়ার অপেক্ষা করে। রানী বারবার বাসার দিকে তাকাচ্ছে আর নীলকে যে রান দিয়ে মেরেছিল তার টুকরো কুকুরদের খাওয়াচ্ছে। আর এইভাবেই মার্ডার উইপেন চিরতরে হারিয়ে যায়। ঠিক তখনই সিলিন্ডার ব্লাস্ট হয়ে সাথে সাথে ঋষিও পানিতে ঝাঁপ দেয়। পুলিশের নজরও ব্লাস্টের দিকে থাকে, ফলে যে লাশের ভিডিও করছিল তার ক্যামেরা সেদিকে ঘুরে যায় আর ঋষির ঝাঁপ দেওয়ার ফুটেজ উঠে যায়। রানী দৌড়ে বাসার ভেতরে ঢোকে। ঋষি প্রচন্ড ব্যথা সহ্য করে রক্তাক্ত হাত রেখে এক হাত দিয়ে কোন রকমের সাঁতরাচ্ছে, ফলে গঙ্গার পানি রক্তাক্ত হয়ে যায়। এক হাত দিয়ে সাঁতার কাটতে কাটতে আর যন্ত্রণায় ঋষির গায়ে আর শক্তি থাকে না, তাই যন্ত্রণায় আর ব্লিডিং হওয়ার কারণে ঋষি অজ্ঞান হয়ে ডুবতে থাকে। গল্পের শেষ পরে কিশোর জোরে জোরে হা হা করে হাসা শুরু করে। কিশোরের ঘুমন্ত স্ত্রী বলে কি হয়েছে? কিশোর বলে স্ত্রীর প্রেমিকের লাশকে নিজের লাশ বানিয়ে কেস ক্লোজ করে দিয়েছে। পলাতক তো পলাতকই থাকবে, ওর লাশ কখনোই পাওয়া যাবে না। গল্প চলে আসে মণিপুর স্টেশনে। রানী ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছে। কিশোর বলে নিজের হাত কেটে প্রেমিকের লাশের উপর রেখে দিয়েছে, তাও আবার স্ত্রীকে বাঁচানোর জন্য। কিশোরের স্ত্রী বলে আজকাল কে এমন পাগলামি করে, আপনি তো আমার জন্য নখও কাটবেন না। কিশোর বেচারার মন খারাপ হয়ে যায়। আসলে সেদিন কিছুক্ষণ পরে ঋষির জ্ঞান ফেরে। ঋষি কোন রকমের সাঁতরে অপর পাশে চলে আসে, অর্থাৎ সেদিন ঋষি ডুবে যায়নি। স্টেশনে রানী হেঁটে যাচ্ছে, পেছন থেকে ঋষি হেঁটে রানীর হাত ধরে। মনে আছে দীনেশ পণ্ডিত কি বলেছিল? পাগলামির সীমা অতিক্রম না করলে সেটা আবার কিসের ভালোবাসা? সজ্ঞানে তো শুধু সম্পর্কের দায়িত্ব পালন করা হয়। স্ত্রীর জন্য এত বড় কুরবানি, যে কিনা অন্যের সাথে জড়িয়ে গিয়েছিল, সেই স্ত্রীর সাথে থাকার জন্যই নিজের হাতে কেটে ফেললো। এই জন্যই বলে সত্যিকারের পুরুষের ভালোবাসা আসলেই ভয়ঙ্কর। সেদিন স্টেশনের পেছন থেকে ঋষি এসে পরম যত্নে তার ভালোবাসার মানুষের হাত ধরে। তাদের এই পাগলামিতে ভরা ভালোবাসা কোনো দিনও ফুরাবে না। আজীবন তারা একসাথেই থাকবে, কারণ ভালোবাসা কোনো বাধা মানে না। যে ভালোবাসা একটু বাধায় শেষ হয়ে যায় তা কোনোদিন ভালোবাসা ছিলই না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।